নেপোলিয়ন বোনাপার্টের জন্ম নিয়ে আলোচনা করা যাক। তিনি 1769 সালের 15ই আগস্ট কর্সিকা আরাকচি শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটি ইতালীয় বংশোদ্ভূত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের 1 বছর পূর্বে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেটা তার পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হলো জেনুয়ার শাসন থেকে এই কর্সিকা, যেখানে তিনি জন্মগ্রহণ করেন, সেটা মুক্ত পায় এবং ফ্রান্সের অধীনে চলেছে। এই বিষয় নিয়ে আমরা ভিডিওর পরের অংশগুলোতে আলোচনা করব। তো যাই হোক, তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল অভিজাত কিন্তু ধনহীন পরিবার। তাদের তেমন একটা ধন সম্পদ ছিল না। তারা নতুন ফরাসিদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। নেপোলিয়ন বোনাপার্টকে শৈশব থেকে ফ্রান্সের সেরা সামরিক বিদ্যালয়গুলোতে পাঠানো হয় শিক্ষা গ্রহণের জন্য, এবং তিনি অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি সেখানে শুধু শিক্ষা গ্রহণই করেননি, তিনি একটি নতুন ফরাসি রাষ্ট্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন সেখানে। তিনি তার মেধার প্রতিফলন দেখান সামরিক বিজ্ঞান ও গণিত শাখায়। এবং একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, মাত্র 16 বছর বয়সে 1785 সালে ফ্রান্সের রাজকীয় সেনাবাহিনী আর্টালিক বিভাগে তিনি কমিশন পান। এই আর্টালিক বিভাগ ছিল তখনকার ফ্রান্সের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত এবং প্রভাবশালী একটি শাখা, এবং এই শাখার কমিশন পাওয়ার মাধ্যমে তিনি তার কর্মজীবনে শুরু করেন। 1789 সালে যখন ফরাসি বিপ্লব শুরু হয়, তখন নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন তরুণ উচ্চাভিলাষী অফিসার, যিনি বিপ্লবী আদর্শগুলোকে আলিঙ্গন করেছিলেন, এবং তিনি বিশ্বাস করতেন যে সমতা ও যুক্তি ঐতিহ্য এবং অভিজাতবাদকে প্রতিস্থাপন করবে। যদিও তিনি রাজকীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন, কিন্তু তার রাজনৈতিক সহানুভূতি ছিল বিপ্লবী দিকে, এবং এই পরিস্থিতি তার জন্য বিপজ্জনক ছিল, কারণ রাজপন্থীরা তাকে বিশ্বাস করতো না এবং কয়েকজন বিপ্লবীরাও তাকে সন্দেহ করা শুরু করে। যদিও তার সামরিক প্রতিভা ছিল অপ্রতিরোধ্য। 1796 সালে যখন তাকে ইতালিয়ান অভিযানে সেনাবাহিনীতে সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তিনি ওই অভিযানে অস্ট্রিয়ান এবং তাদের মিত্রদের একটি সিরিজে পরাজয় ঘটান, এবং তার যে কৌশলগত প্রতিভা, সৈন্যদের গতিশীল নেতৃত্ব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তাকে মাত্র 27 বছর বয়সে পুরো ইউরোপে সবচেয়ে বিখ্যাত নেতা করে তোলে, এবং ফ্রান্সে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার যে সাধারণ লোকেরা ছিল তাকে তাদের নায়ক হিসেবে দেখতে শুরু করে। এই যে তার যে বিজয়, এই বিজয় এবং সাফল্য তার ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপন করে এবং তাকে রাজনৈতিক ক্ষমতার দিকে ঠেলে দেয়। 1798 সালে একদম শেষে নাগাদ ফ্রান্সে অর্থনৈতিক সংকট দেখা দেয়, রাজনৈতিক বিশৃঙ্খলা অবস্থা শুরু হয়, সামরিক ব্যবস্থা দুর্বল এবং বিপজ্জনক অবস্থায় চলে যায়। ডিরেক্টরি সরকার অপ্রিয় এবং দুর্বল হয়ে ওঠে। তখন ফ্রান্সের সাধারণ জনগণরা চাচ্ছিল একজন শক্তিশালী নেতৃত্বকে খুঁজতে, এবং এই শূন্যস্থান পূরণ করতে নেপোলিয়ন ছিল একজন নিখুঁত প্রার্থী। তিনি 1799 সালের 9 নভেম্বর একটি সামরিক অভ্যুত্থান সংগঠন করেন, যেখানে তিনি ডিরেক্টরি সরকারকে উৎখাত করেন এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠা করেন। এই সরকার নাম দেওয়া হয়েছিল কনসুলেট। এই কনসুলেটের প্রথম কনসাল হলেন নেপোলিয়ন, অর্থাৎ নরমালি সরকারের প্রধান, এবং যদিও তত্ত্বগতভাবে এই তার পাশে ছিল তৃতীয় কনসাল, বাস্তবে সমস্ত ক্ষমতা ছিল নেপোলিয়নের হাতে। তখন এই অভ্যুত্থানটি জনপ্রিয় পদক্ষেপ ছিল, কারণ এই অভ্যুত্থানের মাধ্যমে তাদের ফ্রান্সের সাধারণ জনগণদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিপ্লবের সকল অশান্তি দূর করা হবে এবং যুদ্ধে অবসান ঘটানো হবে। নেপোলিয়ন সম্রাট হওয়ার পর ইউরোপে তার প্রভাব বিস্তার করা শুরু করে। তিনি আউস্টারলিচ, ইয়েনা এবং গ্রাহামে যুদ্ধ পরিচালনা করে সেখানে বিজয় অর্জন করেন এবং নিজেকে প্রায় অপরাজয় করে তোলেন। তো যদিও তার সামরিক অবদান ছিল দীর্ঘস্থায়ী অবদান ছিল না, তার দীর্ঘস্থায়ী অবদান ছিল আইনি এবং প্রশাসনিক। 1804 সালে তিনি একটি কোড প্রবর্তন করেন। এই কোডটির নাম ছিল নেপোলিয়নিক কোড। এই কোডের প্রথা এই ছিল যে সকল নাগরিক আইনের চোখে সমান। এই কোডটি সম্পত্তির অধিকার, পারিবারিক আইন এবং নাগরিক দায়বদ্ধতা সম্পর্কিত সকল জটিল প্রশ্নের সমাধান করে এবং সামন্ত প্রথা বিলুপ্ত করে ও গণশিক্ষা প্রসার করে। বর্তমানে আজও 50টিরও বেশি দেশে এই কোডটি
আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করছে। 1804 থেকে 1810 সালের সময়কালে নেপোলিয়নের শক্তি অপভাবে বিস্তার ছিল শীর্ষ। তখনকার সময়ে নেপোলিয়ন ক্ষমতা ছিল ইউরোপে কয়েকটি অঞ্চল জুড়ে বিস্তৃত এবং তার নীতিগুলো মহাদেশ জুড়ে অনুসরণ করা। 1812 সালে নেপোলিয়ন তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে তার পতনের সূচনা শুরু হয়। তিনি 1812 সালে কঠোর আবহাওয়া, বিশাল দূরত্ব এবং বিপরীত পক্ষে প্রতিরোধ ব্যবস্থাকে অবহেলা করে রাশিয়া অভিযানের কথা চিন্তা করেন এবং তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি 6 লক্ষ সেনাবাহিনী একত্রিত করেন রাশিয়া অভিযানের জন্য এবং এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীগুলোর মধ্যে একটি। তিনি রাশিয়া যাত্রা করেন, কিন্তু রাশিয়ান সেনাপতি কুতুজov তিনি একটি বিপর্যয় নীতি অবলম্বন করেন, যেটা নাম হলো স্কস্ট অর্থনীতি। এই নীতির মধ্যে তিনি নিজস্ব গ্রাম ও শহরগুলো পুড়িয়ে দেন যাতে নেপোলিয়নের সেনাবাহিনীরা কোনো খাদ্য সংগ্রহ করতে না, এবং ঠিক তাই হয়েছিল। নেপোলিয়নের সেনাবাহিনীরা অভূতপূর্ব ভোগান্তির সম্মুখীন হন। তারা এবং সে সময়ে শীতকাল ছিল, তো শীতকালে তাপমাত্রা ছিল -30°-র মধ্যে। তো কোন সেনাবাহিনী, এই হাজার হাজার সেনাবাহিনী তারা হিমবাহে, অনাহারে এবং টাইফাসের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করে এবং নেপোলিয়ন বাধ্য হয়ে পিছু হটার সিদ্ধান্ত নেন। তিনি তাদেরকে ফ্রান্সে ফিরে যাওয়ার আদেশ দেন। তিনি 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে যুদ্ধ অভিযানে রওনা হয়েছিলেন, কিন্তু মাত্র 1 লক্ষ সেনাবাহিনী ফ্রান্সে পৌঁছে। বাকি 5 লক্ষ সেনাবাহিনীগুলোর মধ্যে হয়তো কারো মৃত্যু হয় আর বাকিরা পালিয়ে যায়। এই একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে নেপোলিয়ন তার পতনের সূচনা করেন এবং ইউরোপে অন্যান্য রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে সংগঠিত হওয়া শুরু করে। রাশিয়া থেকে বিধ্বস্ত অবস্থায় ফিরে আসার পর নেপোলিয়ন কখনোই তার পূর্ণ ক্ষমতা ফিরে পাননি। ইউরোপের যে শক্তিগুলো ছিল তারা তার বিরুদ্ধে জোট পাকিয়ে বসেছিল। এর মধ্যে ছিল রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন এবং অন্যরা তাকে উৎখাত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তো যাই হোক, 1813 সালে জার্মানির লাইপজিগে একটি যুদ্ধ সংঘটিত হয়, যেটার নাম ছিল জাতিসমূহের যুদ্ধ। এই যুদ্ধে নেপোলিয়ন মাত্র 1,85,000 সৈন্য নিয়ে গেছিল। এর বিপরীত পক্ষে যে জোট বাহিনী ছিল তারা 3,20,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়। তো সৈন্যের একটা বিশাল পার্থক্য আপনারা বুঝতে পারছেন। যুদ্ধের ফলাফল ছিল অনিবার্য। নেপোলিয়নের সৈন্যবাহিনীরা শূন্য হয়ে যায় এবং জোট বাহিনীরা ফ্রান্সের দিকে অগ্রসর হতে থাকে ফ্রান্স দখল করার জন্য। 1814 সালে প্যারিস নগর দখল করা হয়। নেপোলিয়নের যে সমর্থকরা ছিল তারা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। নেপোলিয়ন অনিচ্ছুকভাবে আত্মসমর্পণ করেন, পদত্যাগ করেন এবং এলবা দ্বীপে যেয়ে নির্বাসিত হন। বোরবন রাজকুলা সে ফ্রান্সে ফিরে এবং লুই 18 সিংহাসনে বসেন। তো এই ছিল নেপোলিয়নের পতনের কাহিনীটা। তো আজকে এই ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে অন্য